দূতাবাসে হামলা হয়েছে আগরতলায়, একটি দেশের দূতাবাসে হামলা মানেই হচ্ছে সরাসরি সেই দেশের উপর হামলা। যে বাংলাদেশে শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুর বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, এই যে প্রচার পূর্ণ করা হলো, এই প্রচারের ভারতীয় গণমাধ্যম, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি ভারতের রাজনীতিবিদরা এই তথ্যগুলো সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে যে ন্যূনতম এথিক্যাল ব্যাপার থাকে, সেটার প্রমাণ তো আমরা তাদের কাছ থেকে দেখলাম না। এটা আমাকে খুবই ব্যথিত করলো। একটি উদাহরণ দিতে পারবেন যে চীন সীমান্তে ভারতীয় বিএসএফ গুলি করে একজন চীনা নাগরিককে হত্যা করেছে? গিভ মি ওয়ান এক্সাম্পল। বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন? এই কোন গণমাধ্যম ভারতে? প্রশ্ন করার আগে তার অনুমতি নেওয়ারও প্রয়োজন বোধ করছেন না, রাস্তায় ধরে জিজ্ঞেস করছেন যে তুমি কি কলকাতা দখল করতে এসেছো কিনা। আমি জানি আপনি টেলিভিশনে কাজ করেন না, আমি জানি আপনি পত্রিকায় কাজ করেন না, একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনার কি মনে হয় না যে এই তথ্যগুলো বিভ্রাটের কারণে ভারতীয় সংশ্লিষ্ট গণমাধ্যম, আপনাদের প্রেস কাউন্সিলের কি ভূমিকা, আপনার সরকারের যে রেগুলেটরি বডি আছে তাদের কি ভূমিকা? আপনার দেশে কি জবাবদিহিতার কোনো রেগুলেটরি বডি নেই? আপনি কি দেখেছেন যে ফেলানির লাশ ঝুলছিল তার কাটার উপরে? সেই দিন আপনি দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া প্রতিবেদন ছেপেছিলেন। আমি না কোনো জেনারেলাইজেশনে বিশ্বাস করি না। ইউ কান্ট পেইন্ট এভরিবডি উইথ দ্য সেম ব্রাশ। অ্যাট টাইমস দেয়ার আর মিস্টেকস অ্যান্ড অ্যাট টাইমস দেয়ার আর ডেলিবারেট থিংস। তো সেক্ষেত্রে বিএসএফ এর কাজের ক্ষেত্রে ভুল ত্রুটি আছে, এবং এটা একটা মেজর পলিটিক্যাল ইস্যু। পশ্চিমবঙ্গের নির্বাচনে ওটা ইস্যু হয়, মমতা ব্যানার্জি এটা নিয়ে কথাবার্তা বলেন। ইটস এ ওয়ার্ক ইন প্রোগ্রেস, দেয়ার শুড বি জিরো টলারেন্স টুয়ার্ডস এনি ডেথ অন দ্য বর্ডার। সেদিকে আমরা এগোচ্ছি। IPCO brand selects only the best products for our customers. বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি আসলেন। উনি সচিব পর্যায়ে বৈঠক করবেন, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক করবেন। উনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে হলো। বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র সচিব গেলে কি নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেন? হ্যাঁ, দেখেন, এই প্রশ্নটা আপনি যেভাবে করছেন সেভাবে করা যায়, আলোচনাটা করা যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ভারতের পররাষ্ট্র সচিব যে সময়টাতে বাংলাদেশে আসলেন, সেই সময়টাতে বাংলাদেশ ভারত সম্পর্কটা একটা শীতলতম জায়গাতে আছে, সম্পর্কটা স্বাভাবিক জায়গাতে নাই। 5 আগস্টের পরে সেই সম্পর্কটা সেই জায়গাতে গেছে। এখন আপনি যে আলোচনাটা এতক্ষণ ধরে করলেন, সেই আলোচনাটায় অনেক বেশি পেছনের দিকটায় চলে যাওয়া হলো। আমার ধারণা যে বর্তমান সময়ের আলোচনাটাতে যদি থাকা হয়, বর্তমান সময়ের যে ক্রাইসিসটা, যে সংকটটা তৈরি হয়েছে, সেই জায়গাটাতে যদি থাকা হয়, তাহলে আমার ধারণা যে আমাদের দুজনের জন্যই কথা বলার জায়গাটা সহজ হবে। এবং তার চেয়েও বড় ব্যাপার যে এই অনুষ্ঠান যারা দেখবেন ভারত এবং বাংলাদেশ থেকে, তারা বর্তমান সময়টার মধ্যে একটু বেশি থাকতে চাইবেন বলে আমার কাছে মনে হয়। এক নম্বর। নিশ্চয়ই। দুই নম্বর যে দেখেন, বাংলাদেশের সঙ্গে ভারতের আপনি পররাষ্ট্র সচিবের এই সফরটির কথা যদি বলেন, যে ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসবেন কি আসবেন না, আমি বাংলাদেশের সাইডের কথা বলছি, এটা নিয়ে একটা জল্পনা কল্পনা ছিল। কেন জল্পনা কল্পনা ছিল? জল্পনা কল্পনা ছিল কারণ ভারত বাংলাদেশের বিষয়গুলো, 5 আগস্টের পরের বিষয়গুলো যেভাবে উপস্থাপিত হচ্ছিল ভারতে এবং বাংলাদেশে বসে আমরা সেটা দেখছিলাম, সেটা একটা অস্বাভাবিক প্রক্রিয়া। তো সেই অস্বাভাবিক প্রক্রিয়ার জায়গাটাতে ভারত এই সফরটি বাতিল করে দেয় কিনা, সেরকম একটা আশঙ্কা ছিল। যেমন আপনি খেয়াল করে দেখবেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন জাতিসংঘে গেলেন, নিউ ইয়র্কে গেলেন, তখন কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের একটি ইচ্ছে প্রকাশ করা হয়েছিল। সাধারণত এই ইচ্ছেটা দুই দেশের প্রধানমন্ত্রী বা দুই দেশের সরকার প্রধানের মধ্যে এই ইচ্ছেটা বাস্তবায়িত হয়, পূর্বে দেখা গেছে, কিন্তু এবার সেটা হয়নি। এক নাম্বার। তো তার মানে হচ্ছে পররাষ্ট্র সচিবের এই বৈঠকটি হবে কি হবে না, এটা নিয়ে একটা শঙ্কা ছিল। সেরকম সময় তিনি যখন বাংলাদেশে এসেছেন, বাংলাদেশের পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতা আছে যে ভারতের সঙ্গে সম্পর্কটা স্বাভাবিক করতে হবে, ভালো করতে হবে, উষ্ণ করতে হবে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছেন। তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলাদা করে কথা বলেছেন, দুই দল কথা বলেছেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। এটি হচ্ছে বাংলাদেশের জায়গা থেকে আর ভারত
ভারতের পররাষ্ট্র সচিব যেহেতু সফর বাতিল না করে, ভারত সরকার যেহেতু সফর বাতিল না করে এসেছেন এবং বাংলাদেশের পক্ষ থেকে সেই জায়গাটাতে আন্তরিকতাটা দেখানো হয়েছে, এটাকে আমি খুবই দূরদর্শী এবং ইতিবাচক হিসেবে দেখি বাংলাদেশের এই সাইডের দিকটা। এখন প্রশ্নটা অন্য জায়গাতে। ভারতের জায়গা থেকে আমরা দুটি ভার্সন দেখছি। একটি ভার্সন দেখছি বাংলাদেশে 5 আগস্টের পরে 8 তারিখে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিচ্ছে, তখন একেবারে প্রথম দিকে ভারতের প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছা জানাচ্ছেন টেলিফোনে। সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা হচ্ছে, অভিযোগ আসা হচ্ছে এবং তার জবাব দিচ্ছেন ডক্টর ইউনূস। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর যখন অফিসিয়াল কথা বলেছেন বাংলাদেশ বিষয়ে, সেই কথার মধ্যে কোনো বাংলাদেশের প্রতি কোনো তুচ্ছ তাচ্ছিল্য, বাংলাদেশে বা কূটনৈতিক শিষ্টাচার থাকে না এরকম কোনো ভাষ্য ছিল না। এটা একেবারে সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার সমৃদ্ধ কথাবার্তা ছিল। কিন্তু সমস্যাটা যে জায়গাতে হয়ে গেল, সেই জায়গাটি হচ্ছে ভারতের পক্ষ থেকে দাদা কথাটা বলেছেন, ঠিক আছে, আমি কোনোভাবেই ভারতীয় মিডিয়ার প্রতিনিধিত্ব করছেন তিনি, সেইভাবে আমি বিষয়টিকে দেখছি না। কিন্তু যেহেতু তিনি একজন ভারতীয়, যেহেতু তিনি একজন সিনিয়র সাংবাদিক, সেই কারণে বলছি যে ভারতের মেইনস্ট্রিম গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রক্রিয়াতে বাংলাদেশ বিষয়ক সংবাদগুলো প্রচার করতে শুরু করলো, সেটি হচ্ছে যে বাংলাদেশে শত শত সংখ্যালঘু, আমি আরো সরাসরি বলি, আমি এইভাবে বলতে চাই না যে কে হিন্দু কে মুসলিম, এটা বলতেও আমার খুব অস্বস্তি হয়, যে বাংলাদেশে শত শত হিন্দুকে হত্যা করা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার হিন্দুর বাড়ি ঘর ভাঙচুর করা হচ্ছে, বাংলাদেশে হাজার হাজার মন্দির ভাঙচুর করা হচ্ছে। এবং এই যে তথ্যগুলো প্রচার করা হলো বা এখনো করা হচ্ছে, আজকেও করা হচ্ছে, এই যে প্রচার করা হলো, এই প্রচারের ভারতীয় গণমাধ্যম, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি ভারতের রাজনীতিবিদরা এই তথ্যগুলো সত্য মিথ্যা যাচাই করার ক্ষেত্রে যে ন্যূনতম এথিক্যাল ব্যাপার থাকে, সেটার প্রমাণ আমরা তাদের কাছ থেকে দেখলাম না। এটা আমাকে খুবই ব্যথিত করলো এই জায়গাটাতে, যে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, ভারত সরকারেরও নিয়ন্ত্রণ নাই, বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ সরকারেরও নিয়ন্ত্রণ নাই। সেটাকে আমি সেই অর্থে বলছি না যে এটা সাংবাদিকতা, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম তো সাংবাদিকতা নয়। কিন্তু ভারতের গণমাধ্যম, ধরেন এবিপি আনন্দের মতো একটা চ্যানেল, এবিপি আনন্দ বলছে যে এটা তো একটা মেইনস্ট্রিমের একটা বাংলা চ্যানেল, সেই চ্যানেল যখন অনবরত অসত্য তথ্য প্রচার করে গেল, অনবরত মিথ্যা তথ্য প্রচার করে গেল, তখন আমাকে খুবই ব্যথিত করলো। যেমন ধরেন বাংলাদেশের একজন হিন্দু লোকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে, তিনি বলছেন যে আমরা খুবই ভয়ে আছি, আমরা খুবই আতঙ্কে আছি, কখন কি হয় এরকম একটা ভয় কাজ করছে। দেখেন, একজন বাংলাদেশের একজন সংখ্যালঘু মানুষ হিসেবে তিনি যদি ভয়ে থাকেন, আতঙ্কে থাকেন, আমি সেটাকে বলছি না যে তিনি মিথ্যা বলছেন। কিন্তু ভারতীয় গণমাধ্যম যেটা করছে, এনডিটিভি সহ, রিপাবলিক, এবিপি আনন্দ, এরা যেটা করছে, ওই বক্তব্যটা প্রচার করছে এখন, আজকে বা গতকালকে বা তারও 2 দিন আগের। আর ওই বক্তব্য প্রচার করার সময় স্ক্রিনকে তারা 2 ভাগ করছেন, 2 ভাগ করে এক ভাগে ছবি দেখাচ্ছেন 5 আগস্টের আগের। 5 আগস্টের আগের মানে এই শেখ হাসিনা সরকারের পুলিশ, বিজেপি এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে দিয়ে বাংলাদেশের ছাত্র জনতার উপরে যে ম্যাসাকার করা হয়েছে, সেই ম্যাসাকারের ছবি দেখাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। আর এখনকার বক্তব্য প্রচার করছে আর ছবি দেখাচ্ছে 5 আগস্টের আগের। এটা সাংবাদিকতার কোন নীতি নৈতিকতার মধ্যে পড়ে না। এটা আমার কাছে মনে হয় এটা এক ধরনের ক্রাইম। এই ক্রাইমটা ভারতের অনেক গণমাধ্যম করেছে, সব গণমাধ্যম না করলেও মেইন স্ট্রিমের অনেক গণমাধ্যম করেছে। এবং এখনো সেটা করে যাচ্ছে। আমি দেবদীপ পুরোহিতের কাছে আমি সাথে সাথে যেতে চাই। আমার আরেকটা কথা একটু বলে নেই, তারপরে আপনি জান দাদার কাছ থেকে নিশ্চয়ই আমি শুনবো। আমার নিজেরও শোনার আগ্রহ আছে যে ভারতের গণমাধ্যম আমরা কেন এরকম একটা চিত্র। আমি দাদার কাছে আরেকটু আবারও ক্লিয়ার করি, আমি কিন্তু ভারতের কিছু গণমাধ্যম নিয়েই কথা বলছি। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের দায় সরকারের উপরে বা গণমাধ্যমের উপরে দিচ্ছি না, তার কারণ হচ্ছে ওটার উপরে তো আমাদের কারো কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে এই জায়গাটা, আরেকটা জিনিস আমাকে অবাক করলো, যে ভারতের গণমাধ্যমের জন্য, ভারতের সাংবাদিকদের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্পেশালি ভিসা প্রক্রিয়াটা সহজ করে দেয়া হলো, যে আপনারা আসেন, যেখানে যেতে চান বাংলাদেশের, এসে আপনারা সেটা দেখেন। আমার জানা মতে অনেক সাংবাদিক বাংলাদেশে এসেছেন ভারত থেকে, কিন্তু তারা বাংলাদেশে এসে এখনকার ছবি না দেখিয়ে তারা পূর্বের ছবি দেখিয়েছেন। অর্থাৎ তারা কিন্তু এটা প্রমাণ করতে যান নাই যে
বাংলাদেশে মন্দির ভাঙচুর হচ্ছে বা অনেক মন্দির ভাঙচুর হয়েছে বা বাংলাদেশের গণমাধ্যম সেটা গোপন করছে, এই রকম তথ্য প্রমাণ কিন্তু তারা হাজির করতে পারেননি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম বা কোনো কোনো গণমাধ্যম যে ভারতের মন্দির ভাঙার ছবি বাংলাদেশের মন্দির ভাঙা হিসেবে প্রচার করেছে, সেগুলোকেই অনেকটা হাইলাইট করেছে। অর্থাৎ এই জায়গাটা বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষের একটা ভয়াবহ রকমের একটা দূরত্ব তৈরি করে দিয়েছে। আর মানুষকে বাদ দিয়ে তো আর সরকার না, সরকারের নরেন্দ্র মোদী ভালো কথা বললেন, পররাষ্ট্র সচিব ভালো কথা বললেন, পররাষ্ট্রমন্ত্রী ভালো কথা বললেন, আমি ভালো কথা বললাম, দেবদা ভালো কথা বললেন, কিন্তু এর বাইরে তো একটা সাধারণ বিপুল জনগণ রয়ে গেছে। যে জনগণকে বাদ দিয়ে তো একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক হতে পারে না। সেই জনগণকে যদি আমি এইভাবে প্রতিপক্ষ বানিয়ে দেই, ভারতের গণমাধ্যম যদি মিথ্যা সংবাদ প্রচার করে অনবরত, ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি এই সংবাদগুলো অনবরত আসে, তাহলে আমি আর আপনি যাই বলি না কেন সেটা কিন্তু ভারতের নাগরিকের কাছে আর বাংলাদেশের নাগরিকের কাছে পৌঁছাবে না। ভারতের নাগরিকদের যদি আমি দেখাই যে এই দেখো এই সংখ্যালঘু কথা বলছে যে আমি বিপদে আছি, আর 5 অগাস্টের আগের ছবি দেখিয়ে যদি মেসাকারের ছবি দেখাই, তাহলে তো সে মনে করবে যে এখন বাংলাদেশে এই ঘটনা ঘটছে। আসলে তো এখন ঘটছে না, কোথাও এরকম ঘটনা ঘটছে না। আপনার পয়েন্টটি পরিষ্কার, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন। IDCO brand selects only the best products for our customers.